ধরুন আপনার মাসিক বেতন ৩০,০০০ টাকা। আচ্ছা, ৫ বছর পর সেটা বেড়ে না হয় ৫০,০০০ টাকা হলো। কিন্তু একবার কি ভেবে দেখেছেন আপনার জীবনযাত্রায় আসলে কতটা পরিবর্তন এসছে? আপনার বাবা হয়তো ঠিক যেভাবে কষ্ট করে সংসার চালিয়েছেন, আজ আপনিও ঠিক সেভাবেই মাসের শেষে টানাটানিতে আছেন। কিন্তু কেন এমন হচ্ছে? কেন বাংলাদেশের লাখ লাখ চাকরিজীবী মানুষ সারা জীবন হাড় ভাঙা খাটুনি খেটেও মধ্যবিত্তের গণ্ডিটা পেরোতে পারছে না? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই কঠিন সত্যগুলো খুঁজে বের করি আর দেখি এই চক্র থেকে বের হওয়ার উপায়টা আসলে কি। দেখুন, এই লড়াই আপনি কিন্তু একা নন। বাংলাদেশে কোটি কোটি মানুষ ঠিক একই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সবাই চাকরি করছে, দিনরাত খাটছে, কিন্তু আর্থিকভাবে এক চুলো এগোতে পারছে না। মাসের শেষে ব্যাংক অ্যাকাউন্টের দিকে তাকালে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। পরিবারের জন্য একটু ভালো কিছু করতে গেলেই হাজারবার ভাবতে হয়। বিশ্বাস করুন, এটা আপনার ব্যক্তিগত কোনো ব্যর্থতা নয়, এটা একটা সিস্টেম, একটা ফাঁদ, যেখান থেকে বেরিয়ে আসার পথটা আমাদের জানতে হবে। চলুন আমরা রাহেলার গল্পটা একটু শুনি। রাহেলা ঢাকার একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, বেতন পায় মাসে ৩৫,০০০ টাকা। তার প্রতি মাসের খরচটা মোটামুটি এই রকম: বাড়ি ভাড়া দিতে হয় ১২,০০০, খাওয়া দাওয়ায় চলে যায় ৮,০০০, অফিসে যাতায়াত করতেই লাগে ৩,০০০, আর মোবাইল ইন্টারনেট বিল আসে ১,৫০০। বাড়িতে বাবা মাকে পাঠাতে হয় ৫,০০০, আর টুকটাক অন্যান্য খরচ তো আছেই, ধরুন আরও ৩,০০০। তো সব মিলিয়ে মাস শেষে তার হাতে কত থাকে? মাত্র ২,৫০০ টাকা। আর এটা শুধু রাহেলার গল্প না, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যও কিন্তু বলছে দেশের মধ্যবিত্তদের ৭০%-ও বেশি মানুষ তাদের আয়ের প্রায় পুরোটাই খরচ করে ফেলে। এই যে অবস্থাটা, এটাকে কিন্তু দারিদ্র্য বললে ভুল হবে। এটা আসলে একটা অন্য জিনিস, একটা পরিকল্পিত ফাঁদের মতো, যার নাম দ্য মিডল ক্লাস ট্র্যাপ। মানে এমন একটা অবস্থা যেখানে লাখ লাখ মানুষ আটকে আছে। তারা গরিব না, কিন্তু ধনী হওয়ার স্বপ্নটা তাদের কাছে সবসময় দূরের তারা হয়েই থেকে যায়। তারা জীবনভর একটা ইঁদুর দৌড়ে অংশ নেয় ঠিকই, কিন্তু ফিনিশ লাইনে আর কখনোই পৌঁছাতে পারে না। আচ্ছা, তাহলে চলুন আমরা প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় কারণটা বোঝার চেষ্টা করি, যেটার কারণে আমাদের আয় বাড়লেও অবস্থার কোনো পরিবর্তন হয় না। আর সেটা হলো লাইফস্টাইল ইনফ্লেশন। জিনিসটা খুব সোজা। যখনই আমাদের বেতন একটু বাড়ে, আমরা সাথে সাথে আমাদের জীবনযাত্রার মানও একটু বাড়িয়ে ফেলি। মানে একটা আরেকটু ভালো ফোন কিনি, একটু বড় বাসায় উঠি, কিংবা একটু নামিদামি রেস্টুরেন্টে খেতে যাই। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু আর্থিকভাবে দেখলে এটাই আমাদের সবচেয়ে বড় শত্রু। অর্থনীতির ভাষায় একে বলে হেডোনিক ট্রেডমিল। মানে কি? মানে হলো আপনি ট্রেডমিলে খুব জোরে দৌড়াচ্ছেন, ঘাম ঝরাচ্ছেন, কিন্তু দিন শেষে সেই একই জায়গায় দাঁড়িয়ে আছেন। একবার ভাবুন তো, ২০১৮ সালে আপনার বেতন ছিল হয়তো ২০,০০০ টাকা, আর এখন ২০২৪-এ সেটা বেড়ে হয়েছে ৪০,০০০। ডাবল। কিন্তু আপনার জমানো টাকা কি ডাবল হয়েছে? বেশিরভাগ মানুষের উত্তর হবে না। কেন? কারণ বেতন বাড়ার সাথে সাথে আমরা আমাদের জীবনযাত্রার খরচটা এমনভাবে বাড়িয়ে ফেলেছি যে ওই অতিরিক্ত টাকাটা পুরোটাই নতুন খরচের পেছনে চলে গেছে। ধনী আর মধ্যবিত্তের মধ্যে মূল পার্থক্যটা এখানেই। ধনীরা আয় বাড়লে খরচটা আগের মতোই রাখে আর বাড়তি টাকাটা বিনিয়োগ করে, আর মধ্যবিত্তরা আমরা সে টাকাটা খরচ করে ফেলি। এবার আসি আমাদের দ্বিতীয় মারাত্মক ভুলটায়, আর সেটা হলো সম্পদ আর দায়ের মধ্যে পার্থক্যটা না বোঝা। আর এই কারণেই আমরা প্রায়ই ভুল জায়গায় টাকা খরচ করে ফেলি। বিখ্যাত লেখক রবার্ট কিওসাকির একটা খুবই সহজ সংজ্ঞা আছে। অ্যাসেট বা সম্পদ হলো সেই জিনিস যা আপনার পকেটে টাকা নিয়ে আসে। যেমন ধরুন কোনো বাড়ির ভাড়া, স্টক মার্কেট থেকে পাওয়া ডিভিডেন্ড বা কোনো ব্যবসার লাভ। আর লায়াবিলিটি বা দায় হলো ঠিক তার উল্টোটা, মানে যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। যেমন আপনার শখের গাড়িটার তেলের খরচ, সেটার মেইনটেনেন্স, বা আপনার দামি মোবাইলটার বিল। আমরা মধ্যবিত্ত পরিবারে কি স্বপ্ন দেখি? একটা ভালো চাকরি করব, একটা গাড়ি কিনব, একটা সুন্দর ফ্ল্যাট হবে। কিন্তু আমরা কখনোই ভেবে দেখি না যে এই জিনিসগুলো আসলে প্রতি মুহূর্তে আমাদের পকেট থেকে টাকা বের করে নিচ্ছে। আমরা কষ্ট করে আয় করি, সেই টাকা দিয়ে লায়াবিলিটি কিনি, আর তারপর অবাক হয়ে ভাবি টাকা জমছে না কেন। অন্যদিকে ধনীরা তাদের আয় দিয়ে অ্যাসেট কেনে, আর সেই অ্যাসেট তাদের জন্য আরও টাকা তৈরি করে। আমাদের তৃতীয় যে ভুলটা, সেটা সম্ভবত সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, আর সেটা হলো শুধুমাত্র একটা চাকরির আয়ের ওপর পুরো জীবনটা পার করে দেওয়ার চিন্তা করা। নিজেকে একবার খুব ঠান্ডা মাথায় এই প্রশ্নটা করুন। যদি কোনো কারণে আগামীকাল আপনার চাকরিটা না থাকে, তাহলে আপনার পরিবার কতদিন চলতে পারবে? ১ মাস নাকি ২ মাস? বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের উত্তর হবে খুব বেশি হলে ৩০ থেকে ৬০ দিন। কারণ তাদের পুরো আর্থিক ভবিষ্যৎটা একটা মাত্র চাকরির উপর দাঁড়িয়ে আছে, যা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এটাকে আর্থিক নিরাপত্তা বলে না, এটা অনেকটা এক পায়ের টুলের ওপর বসে থাকার মতো, খুবই ভঙ্গুর। আপনি যদি ধনী মানুষদের দেখেন, দেখবেন তাদের আয়ের উৎস অনেকগুলো।
তাদের ব্যবসা থেকে টাকা আসে, বিনিয়োগ থেকে প্যাসিভ ইনকাম আসে, বাড়ি বা দোকান ভাড়া থেকেও টাকা আসে। মানে তাদের কোনো একটা উৎসব বন্ধ হয়ে গেলেও অন্যগুলো কিন্তু ঠিকই চালু থাকে। কিন্তু একজন চাকরিজীবীর ক্ষেত্রে ওই একটা চাকরি তার সবকিছু, ওটা চলে গেলেই সব শেষ। বিশ্ববিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের এই কথাটা আমাদের সবার মনে রাখা উচিত। একটা মাত্র আয়ের ওপর নির্ভর করা মানে হল নিজের আর্থিক ভবিষ্যতের চাবিটা অন্য কারো হাতে তুলে দেওয়া। আমাদের অবশ্যই দ্বিতীয় বা তৃতীয় আয়ের উৎস তৈরির কথা ভাবতেই হবে। এতক্ষণ যে সমস্যাগুলোর কথা বললাম, এগুলোর সবগুলোর পেছনে কিন্তু একটাই মূল কারণ আছে, আর সেটা হলো আর্থিক শিক্ষার অভাব। আমাদের স্কুল কলেজ আমাদের ভালো কর্মী বা এমপ্লয়ি হতে শেখায়, কিন্তু টাকা কিভাবে ম্যানেজ করতে হয় সেটা শেখায় না। আমরা স্কুল কলেজে প্রায় ১৬-১৮ বছর পড়াশোনা করি। আমাদের পদার্থ বিজ্ঞান, ইতিহাস, গ্রামার কত কিছু শেখানো হয়, কিন্তু টাকা কিভাবে কাজ করে, কিভাবে বাজেট করতে হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের শক্তিটা কি, কিংবা মুদ্রাস্ফীতি কিভাবে আমাদের জমানো টাকা দিনের পর দিন খেয়ে ফেলছে, এই জরুরি বিষয়গুলো আমাদের কখনোই শেখানো হয় না। এর ফলে আমরা টাকা আয় করতে শিখি, কিন্তু সেই টাকাকে বাড়ানো বা ধরে রাখতে শিখি না। আর সব শেষ যে কারণটার কথা বলবো সেটা হয়তো সবচেয়ে শক্তিশালী, যদিও এটা নিয়ে আমরা খুব একটা কথা বলি না, আর সেটা হলো সামাজিক চাপ। এই একটা প্রশ্ন, লোকে কি বলবে, আমাদের দিয়ে এমন সব আর্থিক সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা আমাদের সামর্থ্যের অনেক বাইরে। বিয়েতে কত খরচ হলো, ঈদে কোথায় বেড়াতে গেলে, বাচ্চার স্কুল কোনটা, এইসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা দরকার হলে ধার করে হলেও এমন খরচ করি যা আমাদের করা একদমই উচিত নয়। আমরা এমন একটা গাড়ি কিনি যার মেইনটেন্যান্সের খরচ মেটাতে গিয়ে হিমশিম খাই, বা এমন একটা বাসায় থাকি যার ভাড়া আমাদের আয়ের সিংহভাগ নিয়ে যায়, শুধু অন্যকে দেখানোর জন্য। আচ্ছা, অনেক তো সমস্যার কথা হলো, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক। এই ফাঁদ থেকে কি বের হওয়া সম্ভব? উত্তর হলো অবশ্যই সম্ভব। এর জন্য শুধু দরকার কিছু সচেতন সিদ্ধান্ত আর কয়েকটা সঠিক পদক্ষেপ। প্রথমত, পে ইয়োরসেলফ ফার্স্ট, এই নীতিটা মেনে চলুন। মানে বেতন পাওয়ার সাথে সাথে অন্য সব খরচের আগে অন্তত 10 থেকে 20% টাকা সঞ্চয় বা বিনিয়োগের জন্য আলাদা করে ফেলুন। দ্বিতীয়ত, চাকরির পাশাপাশি নতুন কোনো স্কিল বা দক্ষতা অর্জন করুন, যেটা দিয়ে দ্বিতীয় একটা আয়ের পথ তৈরি হতে পারে। তৃতীয়ত, বিনিয়োগ করতে শিখুন। মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট বা সঞ্চয়পত্র, এগুলো নিয়ে পড়াশোনা শুরু করুন। চতুর্থত, লোকে কি বলবে এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনার ভবিষ্যৎ আপনার, অন্যকে দেখানোর জন্য নয়। এবং পঞ্চমত, আর্থিক শিক্ষা অর্জন করুন। বই পড়ুন, ভিডিও দেখুন, জ্ঞান অর্জন করুন। একটা কথা মনে রাখবেন, আপনি পরিশ্রমী, আপনি সৎ, আপনি দায়িত্বশীল, কিন্তু শুধু এই গুণগুলো দিয়ে সম্পদ তৈরি করা যায় না। এর জন্য দরকার সঠিক জ্ঞান আর সঠিক সিদ্ধান্ত। আজ আপনার নেওয়া ছোট্ট একটা পদক্ষেপ শুধু আপনার জীবন নয়, আপনার পরের প্রজন্মের ভবিষ্যতও কিন্তু বদলে দিতে পারে। এখন সিদ্ধান্তটা পুরোপুরি আপনার। এই পুরো আলোচনাটা শোনার পর আপনি কি আবার আগের মতোই জীবনযাপন করবেন, নাকি নিজের আর্থিক ভবিষ্যৎটা বদলানোর জন্য আজই এই মুহূর্ত থেকেই ছোট কোনো একটা পদক্ষেপ নেবেন? সিদ্ধান্তটা আপনার হাতে। যদি সত্যিই নিজের অবস্থার পরিবর্তন চান, তাহলে কমেন্টে শুধু লিখুন, আমি শুরু করব। এটা অন্য কারোর জন্য নয়, এটা আপনার নিজের কাছে নিজের একটা প্রতিজ্ঞা। হোক সেটা 500 টাকা দিয়ে একটা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করা, বা আর্থিক জ্ঞানের উপর লেখা কোনো একটা বই পড়া। প্লিজ শুরুটা করুন। এই আলোচনাটা যদি আপনার কাছে একটুও গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে এমন কারো সাথে শেয়ার করুন যার এটা সত্যিই প্রয়োজন।